পরে না, এক্ষুনি উঠুন শুধু, আমি খাইয়ে দেব, তারপর আবার ঘুম পাড়াবো। অনুনয়ের সুরে বললেও নিশাত হৃদের উত্তরের অপেক্ষা করল না। খুব সাবধানে টেনে তুলল, পিঠের পেছনে বালিশ রেখে আধশোয়া করে বসিয়ে দিল। হৃদ দ্বিধাদ্বন্দ্বে পড়ে নিশাতের দিকে তাকালো। নিশাত ছোট্ট শ্বাস নিয়ে বলল, আমি ধরছি, আপনি উঠে আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাবেন। নিশাতের কণ্ঠটা কেমন যেন সুন্দর, একটা অধিকার বোধ কাজ করছে তাতে। হৃদ চেয়ে দেখল অপলক। শুনল সেই কণ্ঠ, অতঃপর মৃদু হেসে নিশাতের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দরজা অবধি গিয়ে নিশাত হৃদের হাত ছাড়ল। কোমল কণ্ঠে বলল, পারবেন তো? হৃদ বাঁকা হাসে, দুষ্টুমির সুরে বলে, না পারলে কি করবে? আমার সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে দেবে? দিতেই পারো, আই ডোন্ট মাইন্ড। যাবে? নিশাত চোখ দিয়ে শাসালো। হৃদকে ভেতরে ঠেলে পাঠিয়ে দিল। হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলে নিশাত আবারও ধরে ধরে বিছানায় বসিয়ে দেয়। বাটি হাতে তুলে হৃদের পাশে বসতেই হৃদ প্রশ্ন করে, কি এটা? তালবিনা না কি যেন দেখলাম, অনেক ইজি রেসিপি, তাই বানিয়ে দিলাম। দুধ, বার্লি আর মধু দিয়ে বানাতে হয়। আজকে এটা খেয়ে নিন, কালকে থেকে স্যুপ রান্না করে দেব। হৃদ দুর্বোধ্য হাসে। নিশাত একটুখানি চামচে তুলে হৃদের মুখের সামনে তুলে দেয়। হৃদ মুখে নিয়ে স্বাভাবিকভাবেই খেয়ে নেয়। নিশাত প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকে। হৃদের থেকে সে ভালো মন্দ কথা আশা করেছিল, কিন্তু হৃদ কিছুই বলল না, বরং চুপচাপ খেতেই লাগলো। নিশাত আর না পেরে বলল, ভালো হয়েছে? হয়েছে। হৃদ সহজভাবে কথাটা বলে নিশাতের কেন জানি বিশ্বাস হলো না। তবুও আর কথা বলে না, খাইয়ে দেয়। হৃদ ভালো হয়েছে কথাটা মিথ্যে বলেনি, তবে মিষ্টি বেশি হয়েছে, আর সে এত মিষ্টি খায় না। কিন্তু তাও কিছুই বলল না। প্রথমবার রান্নার এমন একটু একটু ভুল হয়, সেটা ধরিয়ে দিতে হবেই এমন কোনো কথা নেই। রাত্রে রাত্রে এক সময় নিজের আয়ত্তে চলে যাবে। খাওয়ানো শেষ করে নিশাত নিজেই মুখ ধুয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে সব কিছু পরিষ্কার করে ফেলে। হৃদ অপলক তাকিয়ে থাকে। তার ভালো লাগার থেকে অবাক লাগছে বেশি। এই নিশাতকে সে দেখেনি কখনো। নিশাতের নব্যরূপে পুনরায় প্রেমে পড়ে গেল হৃদ। সব কাজ শেষ করে যখন নিশাত ঘরে এলো, হৃদ তখন শুয়ে পড়েছে। নিশাতকে দেখেই প্রশ্ন করল, তুমি খেয়েছো? আম্মু যাওয়ার সময় খাইয়ে দিয়েছিল, এখন আর খিদে পাইনি। হৃদ আর কিছুই বলে না। নিশাত আবারও ফ্রেশ হয়ে এসে হৃদের গায়ে কাঁথা টেনে দেয়, তারপর বলে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাবো। কিছু প্রয়োজন হলে আমায় বলবেন, কেমন? হৃদের কপালের খাদ গভীর হলো, কুঁচকে গেল ভ্রুযুগল। প্রশ্ন করল, সোফায় ঘুমাবো মানে? বিছানায় কি সমস্যা? নিশাত ইতস্তত করে বলল, আমার হাত লেগে আপনি ব্যথা পেতে পারেন, ঘুমিয়ে গেলে তো কারোই খেয়াল থাকে না, তাই। তাই কিছু না, আপনাকে এত পাকনামো করতে হবে না, চুপচাপ পাশে এসে শুয়ে পড়ুন। নিশাত অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ একটু বুঝুন। হৃদ চোখ গরম করে তাকালো, বলল, এবার কিন্তু মাইর দেব। আমি অসুস্থ বলে ভেবো না দুর্বল হয়ে গিয়েছি। কথা না শুনলে বকা থেকে ছাড় নেই। নিশাত তবুও অসহায় চোখে তাকিয়ে থাকে। হৃদ হাত বাড়িয়ে পাশের সুইচ টিপে লাইট অফ করে দেয়। নিশাতকে দাঁড়িয়ে থাকতে দেখা এক হাত বাড়িয়ে হাতের ইশারা করে বলে, কাছে এসো। নিশাত উঠল বিছানায়। হৃদের কাছে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। তবে এই দূরত্ব পছন্দ করল না হৃদ। ডান হাত বাড়িয়ে কাছে টেনে নিল নিশাতকে। নিশাত নিয়ে যাওয়া কণ্ঠে বলল, কি করছেন? কাছে আসতে বলিনি, এত দূরে দূরে থাকো কেন? হৃদ ডান হাতের বাহুতে নিশাতকে জড়িয়ে ধরল। নিশাত গুটিসুটি মেরে শুয়ে থেকে অনুভব করল হৃদের হৃদকম্পন। মৃদু হাসল নিশাত। হাসছো কেন? নিশাত প্রথমে চমকে গেল, পরে হাসি মুখে বলে, আপনার হার্ট এত দ্রুত বিট করে কেন? তুমি কাছে থাকলে করে। কেন ভালো লাগছে না? লাগে তো, আপনাকে পুরোটাই আমার ভালো লাগে। হৃদ স্মিত হাসে, নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিশাত হুট করে বলে ওঠে, আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু সহ্য সহ্য করলেন, তবুও আমায় শাস্তি দিলেন না কেন? এত কিছুর পরও ভালোবাসলেন কেন আমায়? হৃদ সহসা উত্তর দেয় না, চুপ করে থাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
ভালোবাসায় সহ্য ক্ষমতা থাকতে হয়। তোমার প্রতি আমার অনুভূতিগুলো ক্ষণিকের মোহ ছিল না, নাই বা আবেগ ছিল। তোমাকে এক পলক দেখা, তোমাকে কাছে পাওয়ার স্বপ্নে বিভোর থাকা, এসব আমার কাছে ভালোবাসা ছিল। আমার অনুভূতিগুলো স্বচ্ছ ছিল। তোমার তরফ থেকে আমার অনুভূতির বিপরীতে কিছুই পাইনি আমি, আশাও করিনি। শুধু অপেক্ষায় ছিলাম একদিন তুমিও ভালোবাসবে। সেদিন হুট করেই তোমাকে তুলে নিয়ে চলে গেল। চোখের পলকে সব কিছু ঘটে গেল। জানো, আমি চাইলেই সেদিনের খুনটা অকপটে অস্বীকার করে ফেলতে পারতাম, কিন্তু আমি করিনি, করতে পারিনি। সেদিন আমার প্রতি তোমার চোখে ভয় দেখেছিলাম, ঘৃণা দেখেছিলাম, নিজেকে জঘন্য মনে হয়েছিল সেদিন। যেদিন আমাকে জেলে বন্দি করা হলো, সেদিন আমি অস্থির হয়ে গিয়েছিলাম। তোমাকে একটাবার দেখতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম আমাকে ঘৃণা করো না, কিন্তু বলতে পারিনি। জেলে বন্দি থেকে এক একটা দিন আমার কাছে নরকের মতো মনে হয়েছিল দুনিয়ায় কোনো নরক থেকে থাকলে সেখানে বর্তমানে আমি আছি। 3 বছর তোমার সেই ভয়ার্ত চোখ মনে পুষে রেখেই কাটিয়ে দিই। 3 বছর পর যেদিন ছাড়া পেলাম, অস্থির হয়ে গেলাম তোমাকে দেখার জন্য। কিন্তু আমার সব অস্থিরতা নিমিষেই ধুলোয় মিশে গেল যখন শুনলাম তুমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছ। আমার এক ফ্রেন্ড খবরটা জানিয়েছিল। বিশ্বাস করিনি আমি, রাগারাগি করি ভীষণ। পরের দিন তোমার কলেজে যাই, সেখানে গিয়ে আমার পা থমকে যায় যখন তোমাকে একটা ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখি। মাথার রক্ত গরম হয়ে গিয়েছিল সেদিন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মেরে ফেলি তোমাকে, তোমার হাস্যোজ্জ্বল মুখশ্রী রক্তে রঞ্জিত করে ফেলি, কিন্তু পারিনি। কারণ একটাই, ভালোবাসি তোমাকে। এতটাই ভালোবাসি যে তুমি নিজ হাতে আমায় খুন করলেও বলতাম এখনও ভালোবাসি। তোমার সাথে প্রথম বাজে ব্যবহার করেছি, হাত তুলেছি, কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এসব আমি নিজের আক্রোশ মেটাতে করিনি, তোমার বোকামির জন্য করেছি। তুমি কিভাবে ওই ধোঁকাবাজের সাথে সম্পর্কে জড়ালে? একবারও কেন বুঝলে না যে ওই রাস্কেলটার দুশ্চরিত্র? তুমি আমার নিষাদ, সেটা তুমি চাইলেও না চাইলেও। তোমাকে আমি ভালোবাসি, আর যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসবো। কেন ভালোবাসবো জানি না, এর কোনো ব্যাখ্যা নেই। শুধু জানি আমি ভালোবাসি তোমায়, আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। নিশাদ হৃদের গলা জড়িয়ে বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। ফোপানো কান্নায় রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। নিশাতের ক্রন্দনের ঢেউ স্রোতের ন্যায় দেয়ালের পিঠে বাড়ি খেয়ে তার প্রতিধ্বনি শোনা যায়। হৃদ নিশাদকে থামায় না, কাঁদুক একটু। সেও তো কত রাত কেঁদেছে। ছেলেদের কাঁদতে মানা, তাই কষ্টে বুক ভাসানোর জন্য রাতটাই বেছে নিতে হয় তাদের। হৃদ ভরাট কণ্ঠে বলে, তুমি তো কাদার জন্য আমার বুকে আশ্রয় নিলে, আমার তো সেই সুযোগও ছিল না। নিশাতের কান্নার বেগ বাড়তে থাকে। কাঁদতে কাঁদতে ভাসিয়ে ফেলে হৃদের টি শার্ট। হৃদ দুর্বল হাত চালায় নিশাতের মাথায়, বলে, এত কাঁদতে হয় না, মাথা ব্যথা করবে তো। নিশাত বুক থেকে মাথা তুলল, কান্নারত গলায় বলল, আমার কষ্ট হলে কি করব আমি? আমি অনেক খারাপ। এত খারাপ মেয়েকে ভালোবাসতে কে বলেছিল আপনাকে? নিশাতের কম্পায়মান কণ্ঠে হৃদের বুক ধক করে ওঠে। আচমকা হাত বাড়িয়ে নিশাতের ছোট্ট মুখটা এক হাতে টেনে কাছে আনল। গালে গাল মিলিয়ে নামিয়ে নেওয়া কণ্ঠে বলল, আমি এই খারাপ মেয়েটাকেই ভালোবাসি, আর ভালোবাসবো। তুমি কোনো অভিযোগ করতে পারবে না, তোমাকে সেই অধিকার আমি দেইনি। পশ্চিম দিকে সূর্য হেলে পড়ে ধরণীতে আধার নামার প্রস্তুতি নিল। তাপমাত্রা কমে গিয়ে হালকা শীতল পরিবেশ তৈরি হলো। আবির রাঙা আকাশে সূর্যের আভা মিলিয়ে যেতেই ইলু বই রেখে দিল। মাথায় ঘোমটা টেনে বারান্দায় গিয়ে বাতাসের তালে হেলে দুলে থাকা শুকনো কাপড়গুলো এক এক করে নিয়ে এলো ঘরে। বিছানায় রেখে ধীরে ধীরে সবগুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দিল। এরপর থম মেরে দাঁড়িয়ে রইল। কিছু করার মতো পেল না। 2 দিন হলো ইউনিভার্সিটি যাওয়া শুরু করেছে। বিয়ের 1 সপ্তাহ 5 দিনের মধ্যেই ইলু খানিকটা বিরক্ত। করার মতো কিছুই পায় না। সকালে ভার্সিটি চলে যায় ইফাজের সাথে। দুপুরের দিকে ইফাজকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। কোথায় চলে যায় জিজ্ঞেস করলে বলে কাজ আছে। কাজটা যে কি সেটা জানতেও ইলুর 2 দিন লেগে যায়। ইফাজ ভার্সিটি শেষে একটা কোচিংয়ে যায়। সেই কোচিংটা মূলত ইফাজের। সেখানেই বিকাল থেকে সন্ধ্যা অবধি পড়ায়। ইলু প্রথমে অবাক হয় এতে। ইফাজের গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে ভেবেছিল ইফাজ নিজেই হয়তো
অনেক বড়লোক, কিন্তু সেই ধারণা ভেঙে দেয় ইফাজ। ইলু যেদিন কনফিউজড হয়ে জিজ্ঞেস করেছিল, আপনার তো অনেক টাকা, আপনি টিউশনি করছেন কেন? এতগুলো টাকা দিয়ে কি করবেন? ইফাজ স্মিত হেসেছিল। ইলুর হাত ধরে বলেছিল, টাকাগুলো আমার না, আমার দাদুর। যদিও এগুলোর মালিক আমি, কিন্তু আমি মনে করি না এসব অর্থ ব্যবহারের সময় হয়েছে। আমি নিজে রোজগার করতে চাই, নিজে অর্থ জোগাতে চাই, নিজ যোগ্যতা অর্জন করতে চাই। এসব অর্থ একদিন হয়তো নাও থাকতে পারে, কিন্তু যোগ্যতা আর অভিজ্ঞতা আজীবন থেকে যাবে। ইলু কথাটা ভেবে মৃদু হাসে। ইফাজ মনের দিক থেকে কতটা বিশুদ্ধ সেটা তার কথাবার্তায় স্পষ্ট। ইলুর মনে হলো সে এই মানুষটাকে বিয়ে করাটা জীবনের সবচেয়ে বড় আর ভালো সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীতে কত ধরনের মানুষের বসবাস, কেউ ভালো তো কেউ পশুর চাইতেও অধম। ইলু ক্লান্ত শ্বাস ছাড়ে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ইলু ঠোঁট কামড়ে ধরে। ইফাজ 8টার আগে বাসায় ফিরবে না, এখন পড়ার সময়ও না। কি করবে বুঝতে না পেরে ভাবলো বাইরে যাবে। ইলু ওড়না মাথায় জড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবার আগে ড্রয়িং রুমে গিয়ে দেখলো ঘরে কেউ নেই। সারা বাড়িতে চোখ বুলিয়ে বুঝলো যে 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 যার যার ঘরে আছে। ইলু ভাবলো চা বানাবে। ভাবনা অনুযায়ী রান্নাঘরে চলেও গেল। ঝটপট চা বানিয়ে ট্রেতে সাজিয়ে সবার আগে ইলা বেগমের ঘরের সামনে দাঁড়ালো। দরজায় দু একবার নক করতেই ইলা বেগম খুলে দিলেন। ইলুকে চা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে দুগাল হাসলেন, বললেন, আসো, ভেতরে আসো। ইলু ভেতরে গিয়ে ট্রে টেবিলে রেখে চায়ের কাপ বাড়িয়ে দিল ইলা বেগমের দিকে। ইলা বেগম চায়ের কাপ হাতে তুলে মুচকি হেসে বললেন, রান্না বান্না পারো? মনে তো হচ্ছে। ইলু খানিক হেসে বলে, তেমনটা না, কিন্তু চেষ্টা করলে পারবো। আর চা তো প্রায় সবাই বানাতে পারে। তা অবশ্য ঠিক। বসো তো, তোমার সাথে একটু গল্প করি। ইলু মৃদু হেসে বলল। নিজেও এক কাপ চা হাতে দুধে চুমুক দিতে লাগলো। কথার ফাঁকে ইলা বেগম বললেন, জানো, বাসায় সারাটা দিন একা একা থাকতে হয়। ইফতা প্রায় বাইরে থাকে। ইফাজও রাত ছাড়া বাসায় আসে না। এখন তুমি আছো, মাঝে মাঝে এভাবে বসে বসে গল্প করব আর চা খাবো। একদিন তুমি চা বানাবে, একদিন আমি বানাবো। রান্নাটাও ভাগাভাগি করে নিলে কেমন হয় বলো তো? ইলু চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল। অবাক চোখে বেতের চেয়ারে বসা মধ্যবয়সী নারীর দিকে তাকালো। কি সুন্দর নারীটির কথার ধরন, যেন সে কোনো বন্ধুর সাথে কথা বলছে। একদিন আমি করব, অন্যদিন তুমি করবে, এমনভাবে ভাগাভাগি করছে। ইলুর মনে পড়ে গেল ইফাজের বিয়ের রাতের বলা কথাটা। শাশুড়ির কাছ থেকে মায়ের মতো আচরণ আশা করা অযৌক্তিক। তবে একজন শাশুড়ি বন্ধু হতে পারে যার কাছে অনায়াসে নিজের সমস্ত সুখ দুঃখ মন খুলে বলা যাবে। ইলুর মনে হলো ইফাজ কথাটার দরুন বলেছে। সত্যিই তো, সামনের মানুষটার সাথে তো সে চাইলেই বন্ধুত্ব করে ফেলতে পারে। ইলু মুচকি হাসল, বলল, আপনি সবজি কেটে দিবেন, আমি রান্না করব। আবার একদিন আপনি রান্না করবেন, আমি কাটাকুটি করে দেব। ভালো হবে না এভাবে? ইলা বেগম তৃপ্তিকর হাসলেন। এভাবে টুকটাক কথার মাঝেই মাগরিবের আজান পড়ে গেল। ইলু শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে গিয়ে উঁচু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে ফের বই নিয়ে পড়তে আরম্ভ করলো। ঘণ্টাখানেক পড়ার পর হুট করে পেটে ব্যথা অনুভব করল। পেটের বাঁ পাশে তীব্রভাবে যন্ত্রণা করে উঠল। এটা নতুন নয়, এর আগেও এমন হয়েছে। এ ব্যথার কারণ ও ইলুর অজানা নয়। ইলু পেটে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলে। বিছানা থেকে নেমে গিয়ে ব্যাগ থেকে কিছু ওষুধ বের করে। নেড়েচেড়ে কাঙ্ক্ষিত ওষুধের প্যাকেট পেয়ে যায়। খানিক সময় তাকিয়ে থেকে পানি এনে খেয়ে নেয়। ইলু প্যাকেট পুনরায় ব্যাগে রাখতে গিয়ে দেখলো ওষুধ শেষ হয়ে গিয়েছে। ইলু বিরক্ত হলো। আগে 2 সপ্তাহে 1 প্যাকেট যেত, ইদানিং 1 সপ্তাহে 2 প্যাকেট চলে যায়। সমস্যাটা দিনকে দিন বেড়েই চলেছে। মেয়েলি কণ্ঠ আর দরজায় কড়া নাড়ার শব্দে সচকিত হয় ইলু। তড়িঘড়ি করে প্যাকেট ব্যাগে রেখে পেছন ফিরে তাকালো। ইফতা হাসি মুখে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ইলু ব্যাগ চাপিয়ে রেখে বলল, ইফতা আপু, ভেতরে আসো। ইফতা ঘরে এলো। বিছানার এক কোণে বসতেই ইলু বসলো। ইফতা মৃদু সুরে বলল, একটু আগেই বাসায় ফিরলাম, ভাবলাম তোমার সাথে একটু সময় কাটিয়ে আসি। ভালো করেছো আপু। চা খাবে? নিয়ে আসি আমি। ইলু উঠতে নিলেই ইফতা বাদ সাধিয়ে ইলুর হাত ধরে বসিয়ে দিয়ে বলে, আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি এখন চা খাই না। তুমি বসো তো,
তোমার সাথেই কথা বলতে এসেছি। ইলু মৃদু হেসে বলে। আচ্ছা বসলাম। ইফতা পূর্ণ দৃষ্টি মেরে ইলুকে দেখে। পাতলা ছিমছাম শরীরের মেয়ে, ছোট্ট গোলগাল মুখে যেন বেশ মাধুর্যতা, অধর করে মৃদু হাসি। কে বলবে দেখে এই হাসির আড়লে কত কষ্ট লুকিয়ে আছে, কি কি সইতে হয়েছে। ইফতার নির্নিমেষ তাকিয়ে থাকে ইলুর দিকে। এর পরের ধাক্কাটা যেন মেয়েটা সামনে নেয়, তার জন্য মনে মনে দোয়া করল, না হলে ইফাজ কষ্ট পাবে। ইফতার চোখ সরিয়ে ঘোর কাটিয়ে মৃদু গলায় বলে, আচ্ছা, তোমার একা একা বিরক্ত লাগে না? ইফাজ তো বাহিরেই বেশি সময় কাটায়। একটু একটু লাগে, কিছু করার নেই। তাছাড়া আমি একা থাকতেই বেশি পছন্দ করি। কথার মাঝে ইলু হঠাৎ করেই কি যেন মনে হলো, কপাল কুঁচকে বলল, আচ্ছা, ইফাজের বাবা তো বেঁচে নেই, তাই না? ইফতার মুখটা শুকিয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ থেকে নির্মল কণ্ঠে বলল, হ্যাঁ, বেঁচে নেই। বড় বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। ইলু নিষ্পৃহ কণ্ঠে বলল। ও, কিভাবে মানে? কি হয়েছে এলো? ইফতা আনমনে বলে ফেলে, বড়সড় ধাক্কা খেয়েছিলেন, শোক কাটিয়ে উঠতে পারেননি। ভাইয়ার মৃত্যুতে গভীরভাবে আঘাত পায়। ইলু বুঝতে পারল না, ভ্রু কুঁচকে শুধালো। ভাইয়া মানে কোন ভাইয়া? ইলু জোরালো কণ্ঠে নিঃশব্দটা উচ্চারণ করার আগেই হুট করে ইফাজ এসে ইলুর হাত ধরে টেনে ওঠালো। ইলু ইফতা দুজনেই চমকে ওঠে। ইফতা ইফাজকে দেখে চুপসে গেল। ইফাজের অগ্নি বিস্ফোরিত চোখে তাকিয়ে বুঝে গেল ইফাজের এমন আক্রমণের কারণ। কথার তালে মুখ দিয়ে কী বের হয়ে যাচ্ছিল ভাবতেই বৃহৎ ঢোক গেল। ইফাজ কিরমির করে বলে ওঠে, কি করছিস এখানে? ইফতা সচকিত হয়। ঢোক গিলে হাত ছাড়িয়ে নিতে গেলে ইফাজ ঝাড়া মেরে ছেড়ে দেয়। তপ্ত গলায় বলে, তোকে যেন আমি আমার ঘরে না দেখি, বেরিয়ে যা। ইফতার নিজেকে সামলে নেয়, ভয় পেলেও প্রকাশ না করে কঠিন সুরে বলে, এভাবে কথায় কথায় রিয়্যাক্ট করবি না। তোর ঘরে আসার জন্য মরে যাইনি আমি। ইফাজ দাঁতে দাঁত চেপে ঝাঁজিয়ে উঠে বলে, মরে না গেলে এখানে কি করছিস? তোকে যেন আমি ইলুর ধারে কাছেও না দেখি। ইলুর মাথায় কিছু ঢুকলো না, অবাক হয়ে শুধু তাকিয়ে রইল দুজনের দিকে। ইফাজের হুট করে এত রাগের কারণ না বুঝলেও মুখ খুলল ইলু। ইফাজ, আপুর সাথে এমন ব্যবহার করছো কেন? ইফাজ, কি করেছেন উনি? ইফাজ চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল, ফের চোখ মিলে নিজের রাগ নিয়ন্ত্রণে এনে ইফতার দিকে শান্ত চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ইলু বিস্মিত হয়ে ইফতাকে জিজ্ঞেস করল, এমন করলেন কেন উনি? ইফতার ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, ও এমনি, আমাকে দেখলেই ওর মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা, আমি যাই, আবার এসে দেখলে চেঁচামেচি করবে। ইফতা ঘর থেকে চলে যেতেই ইলু ভাবনায় পড়ে গেল। মিনিট খানিক পায়চারি করতেই ইফাজ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ইলু ইফাজের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ইফাজের গায়ে শার্ট নেই, যদিও নিচে গেঞ্জি আছে। ইফাজ স্বাভাবিকভাবে ড্রয়ার থেকে শার্ট বের করল। ইলু এই সুযোগে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেই ইফাজ ভারী কণ্ঠে ডেকে ওঠে, দাঁড়াও। ইলু ফট করে ঘুরে দাঁড়ায়। ইফাজের দিকে আর চোখে তাকিয়ে দেখল ইফাজ হাত চালিয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। শেষ বোতামটা লাগিয়ে ইফাজ ইলুর সামনে দাঁড়ালো। ইলু এক পলক ইফাজের দিকে তাকিয়ে চোখ নামালো। ইফাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইফতার থেকে ডিস্টেন্স বজায় রেখে চলবে, যদি পারো ওর সাথে মিশবে না। ইলু কৌতূহলী হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কেন বলবে না? আপু তো ভীষণ ভালো। মানুষ চিনতে পুনরায় ভুল করে না চন্দ্রা। বাহ্যিক রূপ দেখে ভেতরটা জাজ করতে গেলে আবারও বিপদে পড়বে। ইলু চমকিত হয়ে তাকিয়ে থাকলো ইফাজের দিকে। ইফাজের সেই নীলাভ চোখ জোড়া আজ বেশ গম্ভীর, চেহারায় স্মিত হাসির রেশ নেই। ইলু দমে গেল, কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতে দেরি করে ঘরে এলো ইলু, কোনো কারণ ছাড়াই ড্রয়িং রুম, এই রুম সেই রুম ঘুরল। রাত 9:30টার পর কোনো কাজ না পেয়ে ঘরে চলে গেল। ঘরে এসে ভেতরে গিয়ে একটু আড়মোড়া ভাঙতে খট করে দরজা লাগিয়ে দিল ইফাজ। ইলু লাফিয়ে উঠে ইফাজের দিকে তাকায়। ইফাজ ভ্রু কুঁচকে ইলুর দিকে এগিয়ে এসে বলে, বাইরে কি করছিলি এতক্ষণ? আমি ঘরে এলে তোমাকে যেন আর বাইরে না দেখি। ইলু চশমা নাকের ডগা থেকে সরিয়ে অবাক হয়ে বলল, বাইরে মানে? আমি তো ঘরেই ছিলাম। ইফাজ মৃদু হেসে ইলুর চোখে ফু দিয়ে বলল, আমার চোখের সামনে থাকবে।
চোখের সামনে থাকলে কি করবেন? ইফাজ ইলুর মুখের দিকে ঝুঁকে ফিচেল কণ্ঠে বলল। কি করব কি মনে হয়? ইলু একটু ইতস্তত করে সরে যায়। ইফাজ বাঁকা হেসে বিছানায় দুপা উঠিয়ে টান টান হয়ে হেলান দিয়ে বসে। ইলুর দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, একটু কাছে আসো তো। ইলু বিনা বাক্যে মন্থর গতিতে ইফাজের পাশে গিয়ে বসে পড়ে। ইফাজ মুচকি হেসে ইলুর দিকে হাত বাড়িয়ে দিতে গেলেই ইলু ধর পড়িয়ে সরে যেতে গিয়েও থেমে যায়। ইফাজ চোখ ছোট ছোট করে বলে, জড়িয়ে ধরতেও নিষেধ? ইলু নিজেকে সামনে নিয়ে থম মেরে বসে থাকে। ইফাজ একটা শ্বাস ছেড়ে শান্ত হয়ে বসে থাকে। বেড সাইড টেবিল থেকে রিমোট নিয়ে টিভি অন করে দেয়। ইফাজ পুরো মনোযোগ দিয়ে দিল টিভিতে। এদিকে ইলু হাঁসফাঁস করতে লাগলো। এভাবে না লাফালেও পারত, একটু জড়িয়ে তো ধরতে চেয়েছিল। ইলু চোরা চোখে ইফাজের মুখের দিকে তাকিয়ে ভাবসাব বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে মুখ লটকিয়ে বসে রইল। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ইলু চশমা খুলে পাশের টেবিলে রাখল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে চট করে ইফাজের কাঁধে মাথা রাখল। ইফাজ ভূত দেখার নেই চমকে গেল। হাত ফসিয়ে রিমোট বিছানায় গিয়ে গড়াগড়ি খেল। ইফাজ কিছুক্ষণ নীরব দর্শক হয়ে ইলুকে দেখল। পরক্ষণে গমগমে গলায় বলল, হঠাৎ এত ভালোবাসার কারণ? ইলু জোরালো কণ্ঠে যুক্তি দিয়ে বলল, বিপরীত ধর্মীয় আদান একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণের সূত্র অনুযায়ী আমি আপনার প্রতি আকর্ষিত হয়েছি, আর তাই কাঁধে মাথা রাখলাম। ইফাজ সেকেন্ড সময় নিয়ে ভ্রু কুঁচকাল। ইলুর কথার আগামাথা কিছুই ঠাউর করতে পারল না, কিন্তু ইলুর বাহু জড়িয়ে কাছে টানতে সময় নিল না। ইলুর বাহু জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, আকর্ষণ করেই কাছে আসবে, আর যদি না করে? করবে, করতেই হবে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইফাজ মৃদু হাসল। ইলুর কানের কাছে অস্ত্র এনে ফিচেল স্বরে বলল, আকর্ষণের প্রভাব যদি বেশি পড়ে যায় তখন? এ পর্যায়ে ইলু স্তম্ভিত হয়ে বসে রইল, আর কোনো যুক্তি দেখাতে পারল না। চুপ করে পড়ে রইল ইফাজের বাহু ডুরে। ইফাজ ঠোঁট বেঁকিয়ে হাসল। ইলুর বাহু থেকে হাত সরিয়ে সেটা কোমরে গিয়ে স্থির হতে ইলু চমকে গেল। ধরফড়িয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল। এই ভুল দ্বিতীয়বার করবে না। ইফাজ কোমরে থাকা হাত দ্বারা বল প্রয়োগ করে ইলুকে কাছে এনে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, এর উত্তরটা আমি দিই। ইলুর বুকটা কেমন ধক করে উঠল। ফট করে ইফাজের দিকে তাকালো। ইফাজের ঘোর লাগা চাহনি। ইলুর চোখ ঠোঁটে অদ্ভুতভাবে বিচরণ করছে। ইলুর মন অজানা ভয়ে আতঙ্কিত হলো। সরে যাওয়ার ইচ্ছা থাকলেও নড়তে পারল না। ইফাজ চোখ বন্ধ করে নিজের মুখ নামিয়ে ইলুর অস্থির দিকে এগিয়ে যেতেই ইলুর দুনিয়া ঘুরে গেল। মনে হলো শরীরে বল হারিয়ে ফেলেছে। ইফাজের ঘন ঘন নিঃশ্বাস ইলুর চোখে মুখে পড়তেই সহসা চোখ বন্ধ করে নেয়। সময় অতিবাহিত হলেও নিজের মুখশ্রীতে কারো স্পর্শ না পেয়ে চোখ মেলল ইলু। ইফাজকে পুনরায় টিভিতে মনোযোগী হতে দেখে বোকা বনে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। ইফাজের হাত এখনও ইলুর কোমরে থাকলেও নিজেকে সরিয়ে নিয়েছে বেশ আগেই। ইলু কপাল কুঁচকে তাকিয়ে থাকতে ইফাজ টিভির দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি আমার আকর্ষিত হয়ে কাঁধে মাথা রাখলে, আর আমি তার প্রতিক্রিয়া স্বরূপ তোমাকে আকর্ষণের প্রভাবে যদি বেশি পড়ে যায়, তাহলে কি হবে সেটা দেখতে চাইলাম। ইলু অনেকখানি সময় নিয়ে চিন্তা ভাবনা করেও ইফাজের কথার কোনো কুলকিনারা খুঁজে পেল না। কুচকানো কপাল সমান্তরাল করে ইলু সুপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে দেখালেন না কেন? ইফাজ টিভির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। টিভি বন্ধ করে দিয়ে টেবিলে রেখে ইলুর চোখে চোখ রেখে বলল, কারণ আমি তোমাকে চাই না। ইলু হতভম্ব হয়ে গেল। প্রশস্ত চোখ জোড়া আকারে বড় হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে চান না? একদম না। ইফাজের সোজাসুজি বলা উত্তরে থম মেরে গেল ইলু। ইফাজের বলা কথায় তার ঠিক কী অনুভূতি হচ্ছে বুঝতে পারল না। কষ্ট হচ্ছে নাকি কিছুই অনুভব করছে না তাও বুঝতে পারল না। ইলু পুনরায় চশমা পরে বিছানা থেকে নামতে উদ্যত হলো। এক পা বিছানা থেকে ফ্লোরে রাখতেই ইফাজ ইলুর হাত টেনে ধরল। ইলু নিশ্চুপ হয়ে রইল, পেছনে ফিরল না। ধীরে ধীরে টের পেল ইফাজ তার দিকে এগিয়ে আসছে। ইলু থমথমে মুখে বসে রইল।
ঘাড়ে নিংড়ানো নিঃশ্বাসের বিচরণেও হেলদোল হলো না ইলুর। ইফাস ইলুর গলায় লকেটে হাত ছুঁয়ে দিল। পেছন থেকে এক হাত ইলুর পেটের ওপর চেপে ধীর গলায় মোহিত সুরে বলল, আমি তোমাকে চাই না, কিন্তু আমার হৃদয় তোমাকে চাই। বেহায়ার হৃদয় তোমার প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টায় কাছে পেতে চায়। আমার বেহায়া হৃদয় প্রতিটা প্রহরে তোমাকে অনুভব করতে চায়। সকালটা আদর্শ করে কাটল নিশাতের। কি করবে করে বুঝতে পারল না। চুপচাপ হৃদের বুকে মাথা রেখে শুয়ে রইল। একটু পরপর চোখ উঠিয়ে তাকালো হৃদ। মেঘরে ঘুমোচ্ছে, যেন এটাই তার প্রথম ঘুম। এর আগে কখনোই সে ঘুমোয়নি। নিশাত শুয়ে শুয়ে হৃদের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলো। সে রাতে কথা মনে পড়তে লজ্জায় একা একাই হাসল। আবার ঘাড় কাত করে হৃদের দিকে তাকালো। তাকিয়ে রইল। ঘড়িতে টুং করে একটা শব্দ হতেই চমকে গেল। তৎক্ষণাৎ ঘড়িতে তাকিয়ে দেখলো 8টা বাজে। লজ্জা, সুখ ভাব সমস্ত কিছু দৌড়ে পালিয়ে গেল। এই মুহূর্তে উঠে তাকে হৃদের জন্য রান্না করতে হবে। ব্যাপারটা মস্তিষ্কে নড়ে চড়ে উঠতেই নিশাত হুড়মুড়িয়ে উঠতে গেল। হৃদের ডান হাত সরিয়ে উঠতে গেলেই হৃদ কোমর জড়িয়ে পুনরায় শুইয়ে দিল। নিশাতের পেট চেপে নিজের কাছে টেনে গলায় মুখ ডুবিয়ে ঘুমো ঘুমো স্বরে বলল, এত নড়তে হয় না বউ, ঘুমাও। হৃদ আধো আধো ঘুমে থেকে নিজের অস্ত্র নিবিড়ভাবে নিশাতের গলায় ছুঁয়ে দিল। নিশাত চোখ মুখ খিচে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। বিড়বিড় করে বলল, কারেন্টের শক পরে দিবেন হৃদ, এখন একটু উঠতে দিন দয়া করে। হৃদ কপাল কুঁচকে মুখ সরিয়ে তাকালো। নিশাত অসহায় চোখে তাকাতেই হৃদ বিরক্ত হয়ে বলল, কেন নড়ছো? সকাল সকাল কি শুরু করলে এসব? কি শুরু করলাম? আপনার খাবার রান্না করতে হবে, তারপর আপনাকে খাইয়ে দিয়ে ঔষধও তো দিতে হবে। আর দেখুন 8টা বেজে গেছে, এখন একটু সরুন, না হয় টাইম মতো ওষুধ দিতে পারবো না। হৃদ শক্ত করে ধরে রইল তবুও। নিশাত করুণ চোখে তাকিয়ে বলল, প্লিজ। তোমাকে অনেকটাই ম্যাচিওর মনে হচ্ছে। এই প্রথম তোমাকে দেখে বউ বউ মনে হচ্ছে। নিশাত চমকে গিয়ে বলল, এতদিন কি পাশের বাড়ির বোন বোন মনে হতো? হৃদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, বোন মনে হবে কেন? তোমাকে কি আমি বিয়ে করেছি বোন মনে করার জন্য? নিশাত করুণ কণ্ঠে বলল, তাহলে বললেন কেন এখন আমাকে বউ বউ মনে হচ্ছে? তার আগে মনে হয়নি? তোমাকে ম্যাচিওর বলাটাই ভুল হয়েছে। তুমি বোকা ছিলে, বোকাই থাকবে। হৃদ রাগ দেখিয়ে উঠে গেল। নিশাত হৃদের হুটহাট রাগ দেখে বিস্মিত হলেও তা নিয়ে মাথা ঘামালো না। হৃদ বিছানা থেকে নামতেই সে নিজেও নেমে গেল। হৃদের কাছে গিয়ে বলল, আপনি হাঁটতে পারবেন? আমি সাহায্য করি। আমার বুকে গুলি লেগেছে, পা তো ঠিকই আছে। তুমি দেখছি আমাকে পঙ্গু বানিয়ে ছাড়বে। হৃদ তীক্ষ্ণ কণ্ঠে কথাটা বলতেই নিশাত দূরে সরে গেল। হৃদ আস্তে আস্তে হেঁটে ওয়াশরুমে চলে যেতে নিশাত নিজেও পাশের ঘরের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিশাত তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ঘরে আসতেই দেখল হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। নিশাত নির্মীক চোখে হৃদের উন্মুক্ত লোমশ বুকের দিকে তাকিয়ে থাকলো। বুকের বাঁ দিকে আড়াআড়িভাবে ব্যান্ডেজ লাগানো। ফোঁস করে শ্বাস ছেড়ে গায়ে ওড়না টেনে হৃদের কাছে একটা টি-শার্ট নিয়ে দিয়ে বলল, এইটা পরুন, ঠান্ডা লাগবে না হলে। হৃদ নিশাতের হাতে থাকা টি-শার্ট নিয়ে পরতে পরতে এক পলক তাকালো। নিশাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদের সূক্ষ্ম দৃষ্টি নিশাতকে পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটা এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? হৃদ দুপুরো কুচকে তাকিয়ে থেকে হুট করে বলল, তুমি কি লজ্জা পাচ্ছিলে আমাকে খালি গায়ে দেখে? নিশাত ফট করে মাথা তুলে তাকালো। সে তো একটু ভাবনায় পড়ে গিয়েছিল, তাই মাথা নিচু করেছিল। এই লোকটা কিনা কি ভেবে নিশাত দ্রুত মাথা নেড়ে বলল, না না, লজ্জা পাইনি। এখানে লজ্জা পাওয়ার কি আছে? হৃদ বাঁকা হেসে নিশাতের সামনে গিয়ে হুট করে গালে চুমু খেল। গলায় জোর এনে বলল, ইদানিং লজ্জা টজ্জা পাচ্ছ না। খুব শীঘ্রই লজ্জা পাওয়ার মতো একটা কাজ না করলেই নয়। আগে আমি সুস্থ হই, শক্তিরও তো প্রয়োজন আছে। নিশাত শিউরে উঠে দাঁড়ালো না আর থমথমে চেহারা নিয়ে বেরিয়ে গেল। কি পরিমাণ অসভ্য লোক। তারপর নিশাত রান্নাঘরে গিয়ে কোনো ভাবনা চিন্তা ছাড়াই স্যুপ বানানোর প্রস্তুতি নিল। গতকাল রাতে হৃদ ঘুমিয়ে যাওয়ার পর নিশাত ইউটিউবে স্যুপের রেসিপি দেখেছিল। একটা সহজ রেসিপি দেখে রাখাই সেটাই বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল।
যতটুকু পারল ততটুকু হাত চালিয়ে মিক্সড স্যুপ বানিয়ে ফেলল। পোর্টার রান্নার পর টেস্ট করেও দেখল। নিশাদ প্রফুল্ল মনে বাটিতে অর্ধেক স্যুপ নিয়ে ঘরে গেল, কারণ স্যুপের টেস্ট খুবই ভালো হয়েছে। নিশাদ এক প্রকার আনন্দিত হয়েই ঘরে গেল। হৃদ তখন বিছানায় হেডবোর্ডে মাথা ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে ফোন স্ক্রল করছিল। নিশাদ লাফিয়ে লাফিয়ে ঘরে গিয়ে স্যুপের বাটিটা এগিয়ে দিয়ে বলতে দিল, হৃদ দেখুন, আপনার জন্য রান্না করেছি। কিন্তু মুখের কথা ঠোঁট অবধি আসার আগে বিপদ ঘটে গেল। ওনার একাংশ মেঝেতে লুটোপুটি খাচ্ছিল। নিশাতের তাতেই পা লেগে গেল অসাবধানতায়। পা পিছিয়ে নিচে না পড়েও হাত থেকে বাটিটা বিকট শব্দে নিচে পড়ে গেল। গরম স্যুপের খানিকটা ছিটে ফোটা গিয়ে পড়ল হৃদের হাতে। চুলা থেকে সবে উঠিয়ে আনা স্যুপের ছিটা পড়তেই হাত জ্বলসে যাওয়ার উপক্রম হলো হৃদের। আহ করে উঠল হৃদ। নিশাদ হতবাক হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হৃদ হাত ঝেড়ে পাশ থেকে টিস্যু নিয়ে মুছে নিল। পলক ঝাপড়ে সামনে তাকাতেই হুড়মুড় করে দাঁড়িয়ে নিশাদের কাছে গিয়ে বিচলিত হয়ে বলল,